অনেক সময় আলাপ না হয়েও ভালোবাসা গড়তে পারে, ভালোবাসা নিঃশব্দও হতে পারে। এমনই এক গল্প নিয়ে প্রেমেন্দু বিকাশ চাকির নতুন ছবি আলাপ। আর আলাপ নিয়ে কথা বলতে আজ আমরা আলাপ করছি আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবিদা, কেমন আছো? এই তো চলছে এখন। যা হয়, একটা ছবির রিলিজ যখন হয় তখন আমাদের মনে হয় যে আমরা তো কাজটা ভালো লাগে বলেই করি, ভালোবেসেই করি। এরম নয় যে একটা বিশাল মহান কাজ করছি, আমাদের ভালো লাগে বলেই করি। কিন্তু যতক্ষণ না দর্শকদের ভালো লাগছে ততক্ষণ তো সম্পূর্ণতা পায় না, আমাদের ততক্ষণ খুঁতখুত করতে থাকে। আলাপ একটা ভালোবাসার ছবি, মিষ্টি ছবি। তো আমার মনে হয় যে এই এত গরম দাবদাহের মধ্যে এরকম একটা মিষ্টি হালকা ছবি মানুষের ভালো লাগবে বলেই ধারণা। তো মানুষ তো দেখছেন, ওনারাই জানান। আমাদের যেটুকু বলার আমরা বলেছি, এবার ওনাদের মতামতের জন্য আমরা অপেক্ষা করছি। পাবলোকে যেমন দেখা গেছে যে সে অফিস যায়, আবিদা তুমিও এরকম একটা সময় কাটিয়ে এসেছো। হ্যাঁ, আমি একটা সময় অবধি আসলে চেষ্টা করেছিলাম যে চাকরির সাথে সাথে যদি অভিনয়টা করা যায়, কিন্তু আমি পরে বুঝেছি যে তাতে কোনোটার প্রতি সুবিচার করা হচ্ছে না, না অভিনয়ের প্রতি না চাকরির প্রতি। আমি খুব সৌভাগ্যবান যে আমি এখন যে কাজটা করছি সেটা করতে আমার খুব ভালো লাগে, ভালোবেসে আমি কাজটা করতে পারি। হ্যাঁ, পাবলো খুব খুব মানে কেরিয়ারে খুবই সাকসেসফুল ইয়াং ছেলে, যথেষ্ট ভালো মাইনে পায়। কিন্তু একটাই যে ওর যেহেতু বাড়ি সিউড়ির দিকে, ওকে কলকাতায় বাবা মার থেকে দূরে থাকতে হয়, কিন্তু বাবা মার সঙ্গে খুবই অ্যাটাচড, মানে রেগুলার কথাবার্তা হচ্ছে, উইকেন্ডে চলেও যায় বাবা মার কাছে। আর এই কলকাতায় থাকা এবং কলকাতায় ফ্ল্যাট, সেইখান থেকেই আলাপের গল্পটা শুরু। এবং কোথাও কি এই ছবির পরতে পরতে এই নিউক্লিয়ার ফ্যামিলির প্রসঙ্গটা চলে আসছে? না, সেটা অতটা আসছে না, তবে একদমই আজকের গল্প। মানে আজকে এরকম আমি অনেক ইয়াং ছেলে মেয়েদের চিনি, জানি, যারা বিশেষ করে আমার জেনারেশনেও আছে, আমার আগেও আছে, বাট যত জেনারেশন এগোচ্ছে তত এটা খুবই বেশি করে দেখা যাচ্ছে যে চাকরির সুবাদে বা কেরিয়ারের সুবাদে বাড়ির থেকে দূরে থাকতে হচ্ছে। কখনো হয়তো বাইরে যারা, তারা কলকাতায় আসছে, বা যারা কলকাতার লোকজন তারা আরও বাইরে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে বা দেশের বাইরে থাকতে হচ্ছে। এবার কি হয় জানো, যেখান থেকে যেখানে যে জায়গায় ছোট থেকে বড় হওয়া শেকড়, সেটাও তো কোথাও একটু তুলে ফেলতে হয়। তো তো তুমি হয়তো তোমার কেরিয়ারে খুবই সাকসেসফুল, অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু তাও সবসময় তাদের একটা মনে হয় যে কখন কখন বাড়ি যাব, বাড়ির খাবার খাবো, বাড়ির লোকজনের সঙ্গে দেখা হবে, বা কলকাতার পুজো, বা যারা কলকাতার বাইরে থাকেন তাদের নিজস্ব এলাকার কিছু অনুষ্ঠান বাকি, সেখানে মন পড়ে থাকে বেশিরভাগ সময়। হ্যাঁ, কাজের সূত্রে পরিবারের একটা রুটি রুজির ব্যাপার আছে, নিজের কেরিয়ারের ব্যাপার আছে, সেই জন্য তারা দূরে দূরে থাকেন। সেই ইমোশনটা আছে, এবং তখন কি হয়, মানুষ খুব সাফল্য পেলেও কোথাও তো একটু একাকী হয়ে যায়। কারণ ধরো বাড়ি ফিরে এসে বাবা মা থাকলো বা বাড়ির লোকজন থাকলে তাদের সঙ্গে গল্প করা যায়। এখানে তুমি যতই ফোন করো, এখন ভিডিও কল নাথিং, মানে ফিঙ্গার টিপে আছে, স্টিল সামনাসামনি দেখা হওয়া বা এই যে ফিজিক্যাল টাচ, সেটা তো হয় না। তখন বোধহয় আরও বেশি করে বন্ধু বা জীবনসঙ্গী এদের কথা আরও বেশি করে মানুষ মিস করে, বা মনে হয় যে এরকম একজন তো থাকলে পারতো। তো সেই অনুভূতিটা আছে। আলাপ না হয়েও সম্পর্ক গড়ে উঠতে পারে, তুমি মনে করো? হ্যাঁ, মানে দেখো, আমরা না সম্পর্ককে চিরকালই ডিফাইন করতে চাই যে এটা এরকম ওটা ওরকম। আমরা সবাই করেছি, আমরা যখন ছোটো ছিলাম আমরাও করেছি, এখন কম করি। ইয়ুথ বা কম বয়সে এটা আরও বেশি করে হয়, কারণ তখন অনেক বেশি মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, জীবন শুরু হচ্ছে ইত্যাদি। আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি যে খুব ডিফাইন সবসময় করা যায় না, মানে খুব স্ট্রাকচার্ড হয় না। সো সব রকম ঘটনাই ঘটতে পারে, এবং জীবন আমাদের সেটাই শেখায়। এবং এখানে কোথাও আমি দেখলাম যে চিরকুটের একটা ব্যবহার রয়েছে, এটা তো আজকাল ভুলেই গেছে। মানে যদি চিঠির কথা বলি, তুমি চিঠি লেখো এখন? না, এখন লেখা হয় না, কিন্তু হ্যাঁ, শুরুর দিকে বা আমরাও চিঠি লিখেছি আমাদের বন্ধুবান্ধব। যেহেতু আমার বেশিরভাগ বন্ধুবান্ধব কলকাতার বাইরে চলে গেছিলো পড়াশোনা করতে, ইঞ্জিনিয়ারিং করতে, আমি কলকাতায় ছিলাম। তো তখন তাদের চিঠি লেখা, তার আরেকটু পরে এলো, তখন মেল করা শিখলাম। তারপরে আস্তে আস্তে যেরকম টেকনোলজি এগিয়েছে সেভাবে আমরা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিচ্ছি। মানে আমরা হচ্ছি সেই জেনারেশন যাদের বাড়িতে ওই কালো ফোন ছিল মোটা, তারপরে বাটনওয়ালা ফোন, তারপরে এলো হচ্ছে কর্ডলেস ফোন। সেখান থেকে এখন আমরা ওই যে বললাম, পুরো ছবির প্রমোশনই এখন মোবাইলে করে ফেলছি ইত্যাদি। সো উই হ্যাভ সিন অল দিস। আচ্ছা, কারোর সাথে সম্পর্কের ওই যে বললে না যে ডিফাইন যদি না করি আমরা, আলাপ হওয়ার জন্য, সেরকম মানুষ হওয়ার জন্য কী কী গুণ, মানে বা কী কী দরকার, তুমি যদি একটা তোমার বন্ধু খোঁজো বা
কোনো একটা কাছের মানুষ কি তার মধ্যে দরকার? দেখো আমি এখন যে স্টেজে আছি আমার কেরিয়ারে বা জীবনে, এটা এখন আমার ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল নয়। একটা সময় তো ছিল। হ্যাঁ, অফকোর্স ছিল। এবার সেটা না পথ চলতে চলতে হলে বেটার, মানে যেরকম আমার বেশিরভাগ বন্ধুবান্ধব তাদের সঙ্গে আমার যেরকম স্কুল কলেজের যারা বন্ধু আছে তাদের অনেকের সঙ্গেই মোটামুটি যোগাযোগ আছে, একদম ক্লোজ ফ্রেন্ডস যারা তাদেরকে আমি চিনি ধরো 1997 সাল থেকে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড 25 বছর প্রায় হতে চললো, আরও বেশি, আরও বেশি। আমার MBA সময়ে একটা বন্ধুদের গ্রুপ আছে, আমি কলকাতায়, তারা সৌভাগ্যক্রমে একজন দুজন ছাড়া বাকিরা সবাই কলকাতায়। সো যে কোনো অনুষ্ঠানে পুজোয় আমি ওদের সঙ্গে হ্যাং আউট করি। সো এরকম আবার ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে এখানে যে এটা হয়েছে সেই বন্ধুত্বের সঙ্গে আবার ওই বন্ধুত্বকে মিলিয়ে ফেললে মুশকিল হবে, ইকুয়েশনগুলো আলাদা হতে পারে। আচ্ছা, এরকম নিশ্চয়ই তো জানলাম যে যাদের সাথে তোমার দেখা হয়েছে, এমন কেউ আছে যাদের সঙ্গে তোমার দেখাই কখনো হয়নি কিন্তু সাংঘাতিক ভালো একটা সম্পর্ক? না সেরকম হয়নি। অনুরাগী? না সেরকম, সেটা তো অন্য একটা সম্পর্ক। আমাদের কাজের ক্ষেত্রে একটা ইউনিক একটা রিলেশনশিপ আমাদের বেশিরভাগ, মানে আমি বলবো 99.5% মানুষদের সঙ্গে আমাদের কখনো দেখা বা আলাপ হয় না, কিন্তু আমাদের একটা অদ্ভুত মারাত্মক বন্ড আছে। আমার কাজ তারা পছন্দ করেন, তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ নিয়ে আমি আরও বেটার কাজ করার ইন্সপিরেশন পাই। ইটস অনলি অ্যান অ্যাক্টর হ্যাজ দিস প্রিভিলেজ of having this kind of a relationship and I'm indebted. আমি আমার প্রত্যেক কাজের অনুরাগী যারা আছেন, যারা নিজেদের ফ্যান বলেন বা আমার কাজ যারা দেখছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। তাদের সঙ্গে ওই যে বললাম অধিকাংশ ক্ষেত্রে 99% সময় তাদের সঙ্গে দেখাও হবে না, আলাপও হবে না, অথচ আমাদের একসঙ্গে আমাদের কোথাও বাঁধা হয়ে গেছে। সো হুইচ ইজ ভেরি ইউনিক। সোশ্যাল মিডিয়ায় তুমি সেইভাবে নেই, কিন্তু যখন এই ছবির কিছু অংশ আছি, মানে খুব আছি। একটা হ্যাঁ, আমি সারাক্ষণ না, আমার ব্যক্তিগত জীবন আমার মনে হয় না আমি কখনোই খুব একটা শেয়ার করতে পছন্দ করতাম। আর এখন দেখো সোশ্যাল মিডিয়াটা তো একটা প্রচারেরও মাধ্যম, তো আমার কাজ সম্পর্কে আমি সবসময় মানুষকে ওয়াকিবহাল করতে চাই, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আমায় ভীষণই হেল্প করে। যদি জিজ্ঞেস করি যে ঢাকা থেকে কি রিয়াকশন আসলো এই ছবির কিছু অংশ দেখার? দেখো আমার প্রচুর মানুষ আছেন যারা ওপার বাংলায় থাকেন, আমার প্রচুর দর্শক আছেন, তো তারা তো মাঝে মধ্যেই লিখে পাঠান। এই ছবির ক্ষেত্রেও যেটা হয়েছে, ওনারা যেটা মাঝে মধ্যেই জিজ্ঞাসা করেন যে এই ছবিটা আমরা কবে দেখতে পাবো, কারণ আমরা তো সবসময় রিলিজ করতে পারি না, সেটা আমাদের একটা আফসোসের জায়গা। ভাষা এক, আমাদের অনুভূতি এত এক, তাও হচ্ছেই না কিছুতে রেগুলার রিলিজ। বাট হ্যাঁ, আপনারাও দেখতে পাবেন, আপনারা দেখলে তো আমাদের ভালোই লাগবে। তারাও জানিয়েছেন, গানগুলো দেখেছেন, গানগুলো খুব ভালো লেগেছে। এবং দেখো গান তো অনুপমের গান, লগ্ন গেয়েছে, সমলতা গেয়েছে, একটি নতুন ছেলে রোহন গেয়েছে, শেষ যে গানটা রিলিজ করেছে সেটি শ্রেয়া ঘোষাল গেয়েছেন, এবং শ্রেয়া ঘোষালের ফ্যান তো মানে সব, মানে বিশ্বজুড়ে। তো ওরা এখন আপাতত ওটা নিয়েই বলছেন, এবং কেউ কেউ বলেছেন যে একদম অন্যরকমভাবে তোমাকে দেখছি, কারণ আমায় তো চট করে হয়তো রোম্যান্টিক চরিত্রে দেখা যায়ও না, তো সেটাও তারা জানিয়েছেন। আবিরদা, এই যে বললে না চট করে রোমান্টিক ছবিতে দেখা যায় না, তুমি কি খুব বুঝে শুনে সিদ্ধান্তগুলো নাও নাকি গল্প যেমন আসে? দেখো আমার কাছে যেরকম গল্প আসে, আমি সেখান থেকে যেটা আমার এক্সাইটিং লাগে আমি বেছে নিই। হয়তো আমি গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চারের গল্প সেগুলো এত বেশি মানুষের কাছে জনপ্রিয়, সেই জন্য হয়তো সেই ছবির অফার বেশি আসে। তবে এটা চাকিদা এবং সুরিন্দর ফিল্মসকে ধন্যবাদ যে এরকম একটা চরিত্র আমাকে দেওয়া হলো, বা এরকম একটা গল্প আমি পেলাম যেটা একদম অন্যরকম, কোনো মিলই নেই। সো গল্পটা একেবারে ইউনিক। হ্যাঁ, গল্প আমি ইউনিক বলবো না, এই প্রিমাইসটা, মানে এই যে ঘটনাটা ঘটছে, এরকম কাজ আমিও দেখেছি, আমি বাংলাদেশের কাজই দেখেছি। তো সেটা নতুন নয়, কিন্তু তার ট্রিটমেন্টটা কী। দেখো এই পরিস্থিতিটা, যে পরিস্থিতিতে যে দুজন মানুষ তারা হয়তো নিজের অজান্তেই ফ্ল্যাট শেয়ার করছিলেন, চেনেন না জানেন না, দুটো বেলা। হ্যাঁ এরকম কাজ আমি সত্যি দেখেছি, এবং যে দর্শকদের আমি এক্ষুনি কথা বললাম তারাও দেখেছেন সেই কাজটা। সো কিন্তু তারপরে গল্পটা কী হচ্ছে বা এদের অনুভূতিটা কী, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এইটুকু আমি কথা দিতে পারি আপনাদের। তো সেই কারণে, এবং এই যে আইডিয়া অফ রোম্যান্স, যেখানে অনেক নিশ্চুপ মুহূর্ত আছে, যেখানে নিজেকে উপলব্ধি করার সময় আছে, সেইটা আমার ধরনের রোম্যান্স, আমি সেই জন্য বেশি রিলেট করতে পেরেছি। তোমাকে যদি এই প্রশ্ন জিজ্ঞেস করি, জানি না তুমি কেমন উত্তর দেবে, যে তোমার যদি পছন্দের জনার বলি, তুমি যদিও বলতে পারো যে আমার কাছে যেমন চরিত্রই আসুক না কেন সেটা আমাকে অভিনেতা হিসেবে করতে হবে, যদি তাও জিজ্ঞেস করি? মুশকিল বলা, আমি সব ধরনের কাজই দেখি, তবে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে অবস্থানে আছি, আমি একটু লাইট, একটু মজার, একটু ভালো লাগার কাজ বেশি এই মুহূর্তে দেখতে পছন্দ করব, দেখতেও করাটা দেখো সেটা নির্ভর করছে কী ধরনের কাজ আমাদের কাছে আসছে, সেটা আমার খুব, মানে চয়েসটা একটু লিমিটেড, কারণ আমাকে যে স্ক্রিপ্টটা আসবে সেখান থেকে আমায় বেছে নিতে হবে। যদি দেখার কথা বলো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ডার্ক, ভীষণ মানে একটা দেখতে চাইছি না। বাবলি আসছে।
দেরি আছে এখন, ওটা আমার অগস্ট এন্ডে রিলিজ, এবং বুদ্ধদেব গুহর উপন্যাস, কাজেই তার গুরুত্বটাই আলাদা। আর শুভশ্রীর সঙ্গে আমার প্রথম কাজ, আমরা এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি কিন্তু কোনো কাজ আমরা একসঙ্গে করি, ইভেন নট অ্যান অ্যাড। তো এটা আমার প্রথম কাজ, সেই কারণে স্পেশাল। আর সর্বোপরি যেটা বলি যে রাজ চক্রবর্তী, রাজ আমার ভীষণ ভালো বন্ধু, আমরা দারুণ দারুণ কাজ করেছি একসঙ্গে, ওর সঙ্গে 10 বছর পরে কাজ। তো আমাদের দুজনের মধ্যেই ওই একটা চাগার ছিল ভিতর থেকে যে দারুণ কিছু করতে হবে। ছবির কাজ আমাদের তরফ থেকে শেষ, এখন পোস্ট প্রোডাকশন চলবে। আশা করছি যে আমরা বুদ্ধদেব গুহ আমাদের প্রিয় লেখক, ওনার প্রতি সম্মান জানাতে পারবো, কারণ বাবলি প্রচুর মানুষের ভীষণ প্রিয় উপন্যাস পড়া, তো সেই কারণেই। এবং ওপার বাংলার মানুষ, তাদের কাছেও বুদ্ধদেব গুহ ভীষণ জনপ্রিয়। তো আমরা যেন সেই সম্মানটা রাখতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। তবে মজার বিষয় হচ্ছে ওটাও প্রেমের গল্প, মানে পরপর এরকম দুখানা প্রেমের ছবি করে ফেলেছি, এবার বোধহয় আগামী 5 বছর আমায় খালি রহস্য গল্পই করতে হবে আবার। আবিরদা, বাংলাদেশ থেকে কাজের সুযোগ নিশ্চয়ই তোমার কাছে এসছে। এসেছে, বাট খুব বেশি কিছু আসেনি, বা খুব মানে সেরকম এক্সাইটিং পেলে আমি ডেফিনেটলি করতে চাইবো, বাট সেরকম কিছু এখনও মানে কাজ পেকে ওঠেনি আর কি। দর্শকদেরকে কি জানাবে সব ছবি? দেখুন, আমি এটুকুই বলতে চাই যে ওই যে বললাম, আমাদের কাজের সম্পূর্ণতা তখনই হয় যখন আপনারা কাজ দেখেন বা আপনাদের ভালো লাগে। তো এখন আলাপের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে এটা খুব মিষ্টি একটা ছবি, এটা উপলব্ধির ছবি, এটা ভালোবাসার ছবি। তো আমি আপনাদের এটুকুই বলতে পারি যে আমরা তো মন দিয়ে কাজ করেছি, এটুকু এশিওর করতে পারি। আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যে আশেপাশে এই যে এত গরম, এত আর প্রতিদিনই তো হিংসে, প্রতিদিনই তো ক্রাইম ইত্যাদির খবর বাড়ছে আনফর্চুনেটলি। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা মিষ্টি ভালোবাসা, ভালো লাগার গল্প, এটা কোথাও গিয়ে মনকে ছোঁবে। এটা একটা উপলব্ধির গল্প। একটু রিল্যাক্স করে আপনার পছন্দের মানুষের সঙ্গে, সেটা পরিবারের লোকও হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, কোনো বাধা নেই, বসে একটা ফিল গুড ছবি যেটা মনটা ভালো করে দেবে, একটু ভাববেন আপনারা, সেরকম ধরনের একটা ছবি হয়েছে বলে আমাদের ধারণা। সো এবার বাকিটা তো দর্শকদের হাতে।